গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমার কলেজ আছে, কিন্তু তবু আমি ঠিক করেছি সকালবেলায় একটা দুর্দান্ত টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কারণ উত্তম আজকে একটু লেট বেরোবে। আর যা মেঘ করেছে দেখলাম, যখন তখন মনে হচ্ছে মুষলধারে নামবে, আর একবার শুরু হলে সহজে বৃষ্টি থামবে না। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের যা ভয়াবহ অবস্থা তা কল্পনাতীত। প্রায় প্রত্যেক বছরই কম বেশি আসামে বন্যা হয়, কিন্তু এবার যেন সমস্ত সীমা অতিক্রম করেছে। আমার একটাই প্রার্থনা ভগবানের কাছে, যত তাড়াতাড়ি সম্ভব সকলকে এই দুঃখের দিন থেকে উদ্ধার করুন তিনি। আমাদের দিনরাত্রি পরিবারের অনেকেই আসাম থেকে। সকলে কেমন আছে আমি জানি না, যদি সম্ভব হয় একবার জানাবেন। এক্ষেত্রে একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাতকুল্লার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে, নাম উন্মুক্ত। ওরা গতকাল একটা দল গেছে আসামে, আর 20 কিলোমিটার মতন দূরে রয়েছে শিবসাগর থেকে যতটা সম্ভব ত্রাণ সামগ্রী ওরা নিয়ে গেছে। ওদের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, যদি কারোর মনে হয় যে সাহায্য করতে পারেন। যাই হোক, চলুন দিনটাকে শুরু করা যাক। সকালে চোখ খুলেই এদের দেখা জানলায়। পাশের বাগানটি তো আর নেই, এখন অনেক পাখি না প্রায় ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আগেও ওরা আসতো, ঘরে এসে আমার ঝাড়বাতিতে দোল খেয়ে চলে যেত বুলবুলিগুলো, কিন্তু এদেরকে প্রথম দেখলাম। এদের নাম আমি জানি না, গুগল করে জানতে পারলাম হোয়াইট র্যাম্পড মুনিয়া, সাদা কোমরের মুনিয়া। আপনারা কি এর আগে এই পাখি কখনো দেখেছেন? আমি কিন্তু দেখিনি। এটা তো জন্য তো উড়ে পালালো। চলুন আমরা এখন ছাদে যাই। আপনাদেরকে বলেছিলাম যে একটা ড্রাগন ফল পেকেছে, একটাই ফুল এসেছিল, তার থেকেই একটি মাত্র ফল, আর সে এখন পেকেও গেছে। সাইজে খুব বড় হয়নি, তবে একেবারে ছোটও নয়। কিছুদিন আগে দেখলাম যে পিঁপড়ে ধরেছে, তার কারণেই হয়তো ওর স্কিনটা এমন কালচে কালচে হয়ে গেছে। তারপরে শ্যাম্পু জল স্প্রে করাতে পিঁপড়ে চলে যায়। বেশ শক্ত কিন্তু বোটা, দেখুন সহজে কিন্তু ছাড়ছে না। এই তুলে নিলাম। যেমনই হোক, নিজের হাতে লাগানো প্রথম গাছের প্রথম ফল, একটা আনন্দই আলাদা, তাই না? এখন একমাত্র শোভাদানকারী এরা আমার ছাদ বাগানে। কি দারুণ ফুটেছে দেখুন। অনেকগুলো টবে ডাল কেটে লাগিয়ে দিয়েছিলাম, সব টবগুলো দেখলাম ফুলে পুরো ভরে গেছে। আর এদিকে দেখুন অলকানন্দাগুলো খুব সুন্দর লাগছে। আর অ্যাডেনিয়াম গাছে দেখলাম প্রচুর কুড়ি এসেছে, ফুল ফুটেছে বড় বড় 3-4টি। প্রচুর কুড়ি আসে, কিন্তু সবগুলো ফুল ফোটে না, কুড়ি ঝরে পড়ে যায়। এর যদি কোনো ওষুধ বা কোনো ট্রিটমেন্ট জানা থাকে আমাকে জানাবেন। আর একটা কথা, গোলাপ গাছগুলোর অবস্থা দেখুন, পুরো মনে হচ্ছে মৃতপ্রায় অবস্থা। এদেরকে কি করে যত্ন করব আমি জানি না। প্লিজ আমাকে আপনারা জানান, গোলাপ গাছে কি করলে সুন্দর গোলাপ ফুল হবে আর গাছের চেহারাও সুন্দর হবে। আর এই যে প্রায় 8-9টা 9 o'clock, তাতে বিভিন্ন রকমের রং, এখনো ফুল ফোটেনি। এই গাছগুলো আমার ছাত্রী সিমরিন দিয়েছিল 7 সেমিস্টারের। আর মাদার গাছটা আমি দেখালাম চন্দ্রমল্লিকা, তার থেকে এখনো চারা তৈরি করা হয়নি। পরে রবিবার ভাবছি চারা বসাবো। রথ কবে চলে গেছে, রথের পরেই বসানোর কথা ছিল, সে আর সময় করেই উঠতে পারছি না। এখন চলে এসেছি কিচেনে। আপনাদেরকে তো ব্লগের শুরুতেই বলেছিলাম একটা দুর্দান্ত টিফিন রেসিপি শেয়ার করব, সেটাই তৈরি করব। একটা চাটনি বানাচ্ছি নারকেল বাদামের, আর আমি ব্যবহার করছি আগারোর এই ব্লেন্ডারটা। এত হ্যান্ডি আর এত সুবিধাজনক, কি সুন্দর ব্লেন্ড হয়, দাঁড়ান আপনাদেরকে আমি দেখাচ্ছি। একদম মিহি পেস্ট হয়ে গেছে, এই দেখুন। খুব বেশি কিন্তু জল দিলে হবে না, একটু এরকম মাখা মাখাই থাকবে, মানে একটু একদম কাদা কাদা টাইপের চাটনিটা হবে। আজকের রেসিপি এই চাটনিটা দেখে নিশ্চয়ই এতক্ষণে গেস করে নিয়েছেন আপনারা। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান একটা ডিশ আমি বানাতে চলেছি। তার জন্য আগের এই ঝামেলার কাজটি আমি করে নিলাম। ঝামেলা কিছু নেই, বানাতে তো 1 মিনিট সময় লাগে। আর এখানে অলিভ অয়েল নিয়েছি, তার মধ্যে দিয়েছি সর্ষে আর কারি পাতা ফোড়ন। আর এদিকে দেখুন আগুন ধরে গেছে আমার তেলে। আমি তো প্রথমত ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এরকম রেস্তোরাঁতে ভিডিওতে আমি বহু দেখেছি, কিন্তু নিজের জীবনে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। যাই হোক, এবার চলুন এটাকে অ্যাড করে দিই। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করেছি দই আর সুজি দিয়ে। দইটাকে দিয়ে সুজি দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম। 1.5 বাটি দই আর 2 বাটি সুজি, এটাই ছিল পরিমাণ। এখন এই ফোড়নটা অ্যাড করে দিলাম, আর এদিকে চাটনির মধ্যেও ওই ফোড়ন দিয়ে
দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতন লবণ, কারণ চাটনি ব্লেন্ডের সময় আমি লবণ দিতে ভুলে গেছিলাম। বানাবো প্যানিয়ারাম, তার জন্য সুজি ভাজার কোনো দরকার নেই, কাঁচা সুজি দই দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সামান্য শুধু লবণ অ্যাড করেছিলাম। প্যানিয়ারাম প্যান বসিয়ে একটু গরম হলে অলিভ অয়েল জাস্ট অল্প অল্প করে দিয়ে দিয়েছি। কোথাও হয়তো একটু বেশি পড়েছে, কোথাও একেবারেই কম, তাতে কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর কিন্তু উঠে যায় এই প্যানে, মানে একটু ওই আটকে থাকে না বা লেগে থাকে না। এটা আমার কাস্ট আয়রনের, এটাকে তো পাড্ডুও বলে। আর এটা এই প্যানে দেওয়ার ঠিক আগে মুহূর্তে আমি একটু ইনো কিন্তু এর সাথে অ্যাড করেছিলাম। 2 বাটি সুজির জন্য হাফ টেবিল চামচ মতন ইনো ব্যবহার করেছি। আর দেখেছেন পাড্ডুগুলো ফুলে কেমন হয়েছে। 2 বাটি মিন্স 2 কাপ সুজিতে আমার 12টা পাড্ডু হয়েছে, দুজনের জন্য যথেষ্ট সকালবেলাতে। একটা হেলদি ব্রেকফাস্ট অপশান, আপনাদেরকে আমি মাঝে মধ্যে এরকম ব্রেকফাস্ট অপশান দিতে থাকবো, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং হেলদিও বটে। যারা অফিস গোয়িং আছেন তারা নিজেরাও টিফিনে নিতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন, তবে গরম গরম খেতেই বেশি ভালো লাগে এগুলো। মাত্র 10 মিনিটে আমার ব্রেকফাস্ট রেডি, লাগছে না ইয়াম্মি? চলুন উত্তমকেও দিই আর নিজেও খেয়ে নিই। উত্তম ফল খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো ফল। সকালবেলায় এরকম একটা ব্রেকফাস্টের থালি দেখে বেচারা ভীষণ খুশি হয়ে গেছে। এখন তো আম প্রায় শেষ, কিন্তু আমাদের ফ্রিজে অনেকগুলো আম এখনও রাখা রয়েছে। চৌষা রয়েছে ফ্রিজে, তাই সকালবেলাতে ঘুম থেকে উঠেই বার করে রেখেছিলাম, একটু রুম টেম্পারেচারে যেতে আসে, কেটে নিয়েছি। আর চৌষা খেতে তো দুর্দান্ত লাগে, ভীষণ মিষ্টি এই চৌষা আম। উত্তম বলল কলকাতার দিকে বা আমাদের বাজারেও নাকি এখনও পাওয়া যাচ্ছে, তো যতদিন পাওয়া যায় ততদিন খাওয়া যাবে। আর আপনাদের সাথে তো 2টো রেসিপি এখনও বাকি আছে, আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা শেয়ার করে দেওয়ার। একজনের একটা রিকোয়েস্ট ছিল, সেই রেসিপিটা আসবে, তার সাথে আমার পছন্দের আর একটা রেসিপি শেয়ার করব। তবে এখানে একটা কথা বলে রাখি, যখন পাড্ডু আপনারা বানাবেন তখন ধিমি আঁচেই বানাবেন, মানে লো টু মিডিয়াম ফ্লেম। লো ফ্লেম হলে সব থেকে বেশি ভালো হয়, তাহলে ভেতরটা খুব ভালোভাবে কুক হবে। না হলে যেটা হবে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে হবে না। এই দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর কুক হয়ে গেছে, দুর্দান্ত হয়েছে কিন্তু। আর এই চাটনিটা তো অসাধারণ, দারুণ খেতে, মানে বিলিভ মি, আপনারা একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন। একটা কথা বলবো, এই চাটনিটা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে আপনারা 2-3 দিন রেখে ফ্রিজে খেতেই পারেন। আমি বেরোবো একটু পরেই, উত্তম বেরিয়ে যাচ্ছে, বিভৎস বৃষ্টি হচ্ছে বাইরে, বিভৎস জোরে বৃষ্টি, যেতে পারবে না। জ্বর টর আসলে তখন 4 দিন ছুটি এমনি হয়ে যাবে। ছুটি নিয়ে নাও আজকে। না ছুটি নেই, এখানে 5 দিন 7 দিন যা কামাই গেছিল সব ছুটি নিয়ে দিই। আপনাদেরকে আমি আমাদের রাস্তাটা দেখাচ্ছি, সেটা রাস্তার অবস্থায় নেই। যে কেউ দেখে বলবে এটা ছোটোখাটো নদী বা নালার আকৃতি নিয়েছে, মানে কি বলবো। দেখুন এই অবস্থায় কি করে বেরোবে উত্তম, আর আমিই বা কি করে বেরোবো। এটা একটা স্কুল ভ্যান গেল, সামনের বাড়ি বাচ্চারা এই গাড়িতে যায়। ওদেরকে এই সকালবেলায় ওর মায়েরা কেন পাঠালো আমি জানি না। উত্তম তো এর মধ্যেই বেরিয়ে যাচ্ছে, আর হাতে রয়েছে ওর রেনকোট, ও পরলো না। ও বেশি মানে বোঝে আর কি, মানে আমি কি বলবো, 1000বার বলা সত্ত্বেও আমার কথা শুনলো না। আমাদের বাড়ির রাস্তার জল তো নামেনি, তাই বাবাকে ফোন করেছিলাম, বাবা আমাকে নিয়ে যাচ্ছে, স্টেশনে ছেড়ে দেবে। এদিকের রাস্তায় জল বাঁধেনি, কিন্তু আমাদের পাড়ার রাস্তায় পুরো জল বেঁধে গেছে। ভাগ্যিস বাবা বাড়িতে ছিলেন, না হলে পারে আমার এই দুর্ভোগের দিনে ওই জল পাড়িয়েই আমাকে স্টেশন যেতে হতো। মানে বলে না, ভগবানের আশীর্বাদ থাকলে সব সম্ভব। বাবা এই বৈতরণী আমায় আজকে পার করে দিলেন। কিছুদিন আগে দেখলাম মাঠে পুরো পাট গাছ লাগানো, পাট কাটা হয়ে গেছে, সব পাট জাগে দেওয়া হয়ে গেছে। দেখতেও পাচ্ছেন যে কোথাও কোথাও পাট কাটি দাঁড় করিয়ে রেখেছেন ওনারা, চাষিরা আর কি। আর এদিকে হালকা পাট রয়েছে, আর দূরের মাঠে পাট কেটে ওনারা ধান বুনে দিয়েছেন, ধানের গাছের চারাও বেরিয়ে গেছে। মাঠের এই রূপ বদল দেখতে দেখতে আমার এই দীর্ঘ যাত্রাপথ সত্যিই মনোরম। দূর থেকে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ আর উপরের এই আকাশ অসাধারণ। সকাল থেকে নানা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়, যন্ত্রের মতন কখন এসে যে ট্রেনে বসে পড়ি বুঝতেও পারি না, একটা রোবোটিক লাইফ। কিন্তু ট্রেনে চাপার পরে এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি কলেজ, তখন মনটা ভীষণ খুশি হয়ে যায়। এটা হলো আমাদের কলেজের মাল্টিপারপাস গ্রাউন্ড, বলতে পারেন
বাস্কেটবল এরিয়া, কিন্তু এখানে লং টেনিসও খেলে বাচ্চারা। আমাদের কলেজটা কিন্তু ভীষণ সুন্দর, গোছানো, পরিপাটি, একেবারে আমার মনের মতন। আর আমাদের ডিপার্টমেন্টটা তো আরও সুন্দর, বাচ্চারা এত ভালো। কলেজে আজকে কাজের পাহাড় জমেছিল, তাই সারাদিনে আপনাদের সাথে আমার কর্মকাণ্ড সেভাবে শেয়ার করতে পারলাম না। ঘড়িতে এখন সময় 3:58 আর আমাদের ট্রেন আসবে 4টে। দেখেছেন এদিকেও কি মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি। ঠিক ট্রেনে ওঠার সময় প্রায় দিনই এটা হয় আমাদের সাথে, যাতে করে আমরা কাক ভেজা ভিজে এতটা জার্নি করি আর ঠান্ডা লেগে জ্বর এসে পরের দিনে তার কলেজ আসতে না পারি। আর মজাটা দেখুন প্রকৃতির, যেই বেলডাঙ্গা ছাড়লো রেজিনগরের দিকে বৃষ্টি নেই। কি অদ্ভুত তাই না? আর জানলা দরজা সব এদিকে বন্ধ, সকলে ভাবছে যে বাইরে বৃষ্টি পড়ছে। চলুন আমি গিয়ে জানলাটা উঠিয়ে দেওয়ার জন্য বলি। আমরা একটা গ্রুপে যাতায়াত করি, আমাদের সাথে আমাদের কলেজের আরও কলিগরা থাকেন, খুব সুবিধা হয়। এতটা রাস্তা না, গল্প করতে করতে নানা কথা আলোচনা করতে করতে চলে যায়, জার্নিটাকে আর জার্নি বলে মনে হয় না। আর মৌমিতা তো থাকেই আমার সাথে, আরও 2-1জন ম্যাডামও থাকেন। জানলার ধারে সিট পেয়ে গেছি। এই ট্রেনে জানলার ধারে উঠে উঠে সিট পাওয়া মানে সেই আকাশ কুসুম কল্পনা বলা যেতে পারে। কিন্তু কদিন ধরেই দেখছি ট্রেনটায় ভিড়টা কম, কেন কি জানি। বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা ছাট এসে গায়ে লাগছে, মন্দ লাগছে না কিন্তু। আর এই ওয়েদারে না খুব কফি খেতে ইচ্ছে করছে। ওই কফি দাদার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি। আমাদের কফি চলে এসেছে, দাদা এখানে সুন্দর করে বানিয়ে দিচ্ছেন। আর এর আগে একজনের কাছ থেকে আমরা চিপস কিনে রেখে দিয়েছিলাম। এই যে একটা ওয়েদার বাইরে, তার সাথে গরম গরম কফি আর চিপস, দুর্দান্ত জমে যাবে কিন্তু আজকের এই বিকেলটা আমাদের। ট্রেন প্যাসেঞ্জারদের ডেলি যাতায়াতে এটা কিন্তু বেশ উপাদেয়। কলেজ ফিরতি পথে বিকেলটা কলিগদের সাথে ট্রেনে বসে আড্ডা, সাথে কফি চিপস সব মিলিয়ে একেবারে অনবদ্য, কোনো কথা হবে না। আমি একদম গরম কফি খেতে পারি না, তাই কফিটাকে জানলায় রেখে দিয়েছিলাম যাতে হাওয়া লেগে একটু ঠান্ডা হয়। এই সময় ট্রেনটা একটু স্লো যাচ্ছে, খুব জোরে গেলে পারে কফির কাপ আবার উড়িয়ে নিয়ে চলে যাবে। ওই দূরে জলমগ্ন মাঠ, সেখানে পাটকাঠিগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর আকাশটা যদি নীল আর সাদা পেঁজা তুলোর মতন মেঘ থাকতো তাহলে বলতাম দুর্গাপূজা চলেই এসেছে। ট্রেনের ভিতর থেকে বাইরের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পান করতে করতে, কফির কাপে চুমুক দিতে দিতে ফিরছি বাড়ি। আর এই অসাধারণ যাত্রাপথেই নিজের ক্লান্তি যেন অনেকখানি মুছে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি মায়ের বাড়ি। বাইরে কিন্তু এখানে বেশ বৃষ্টি হচ্ছে। আর রকিকে দেখুন, আমাকে দেখে কি খুশি। ও ঘুমোচ্ছিল, আমাকে দেখে আমার গলার আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এলো। আরে ঘুম দিয়ে উঠলো। সিট সিট পাপা সিট সিট সিট। এদিকে 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 তাকা রকি। এই ওলে বাবালে কতখানি দিছে। হ্যাঁ, এটা একেবারে সব থেকে বিশ্বস্ত হাব। না ওটা দাও, ওটা দাও, ওটা ওটা দাও, ওটা দাও, এটা না। ইয়েস, গুড বাচ্চা, গুড বাচ্চা। ঘুম থেকে উঠে যখন মুডটা তো ঠিক করতে হবে, ফ্রেশ করতে হবে। এবার হাত ছেড়ে ছেড়ে দিয়ে এবার ওই হাতটা এই হাত কখনো বেইমানি করে না, না বাবা? এটা বিশ্বস্ত হাত, এই হাত কখনো বেইমানি করবে না। ছোনা বাবাটা। মায়ের সাথে একটু দরকার ছিল তাই ও বাড়িতে গিয়েছিলাম। আর রকির সাথে বেশ দিদি আর আমি মিলে খুনসুটি করলাম, খুব সুন্দর সময় কাটলো। উত্তম অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে বাড়ি ফিরেছে। এসে ফ্রেশ হয়ে আমি চা বানিয়েছি। আর সকালবেলা সেই চাটনি কিছুটা ফ্রিজে ছিল, সেই চাটনির সাথে ও ক্রিম কেক আর বিস্কিট দিয়ে মিশিয়ে খাচ্ছে। বলছে দুর্দান্ত লাগছে নাকি খেতে। দাঁড়ান আমিও একবার ট্রাই করে দেখি। সত্যিই ভালো লাগছে খেতে। মানে বাদামের চাটনি তো, বাদাম আর নারকেল মেশানো পেস্ট করা, ভালো তো লাগবেই তাই না? এখন গ্রিন টি নিচ্ছি। আপনারা অনেকে আমাকে মাচা টিয়ের কথা বলেছেন, কিন্তু মাচা টি কোন ব্র্যান্ডের নেব সেটা আমি জানি না। যদি আপনারা একটু ব্র্যান্ড সাজেস্ট করেন তাহলে খুব সুবিধে হয়। আর রাত্রেবেলায় ভাবছি কিনুয়ার খিচুড়ি বানাবো, তাহলে দুজনের হয়ে যাবে রাতটা। যাই হোক, আজকের এই একটি অতি সাধারণ দিনের ভ্লগ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভ্লগে। শুভরাত্রি।